সূর্য এখনও পুরোপুরি ওঠেনি, কিন্তু গ্রামের বাইরে ছড়িয়ে থাকা ময়লার মাঠে একজন কৃষকায় মানুষ ফাটা শার্ট আর পুরানো বস্তা নিয়ে ঝুঁকে কিছু খুঁজছিল। তার নাম ছিল সেলিম, যাকে গ্রামের লোকেরা নিকম্মা বলে ডাকত। বাচ্চারা হাসতে হাসতে বলতো, দেখো, কবাড়িওয়ালা এসে গেছে। সে কিছু বলতো না, চুপচাপ সেখান থেকে চলে যেত। বাড়িতে না ছিল রান্নার উনুন, না কেউ কথা বলার মানুষ। স্ত্রী বছরের পর বছর আগে বাচ্চাদের নিয়ে তার মায়ের বাড়ি চলে গিয়েছিল। তারপর থেকে ঝুপড়িতে সে একাই থাকত। সেদিনও সেলিম ময়লার স্তূপে একটা নতুন কোণ বেছে নিয়েছিল। লাঠি দিয়ে মাটি উল্টাতে উল্টাতে হঠাৎ তার নজর পড়ল এক অদ্ভুত জিনিসের ওপর। একটা বস্তা, একেবারে পরিষ্কার, প্রায় নতুন, না কাঁদা না কোনো দাগ। ওপরে মোটা দড়ির গিঁট শক্ত করে বাঁধা। কে ফেলে গেল এটা? সে বড়বড় করে বলল, কিন্তু যখন সে বস্তাটা টানার চেষ্টা করল, তখন ওজনটা অদ্ভুত লাগল, যেন ভেতরে কিছু শক্ত জিনিস আছে। সে ভাবল, হয়তো ভেতরে কাপড় আছে। চারপাশে চোখ বুলিয়ে নিশ্চিত করল কেউ দেখছে না। তারপর বস্তাটা ধীরে ধীরে কিনারে সরিয়ে নিয়ে গেল, যেখানে ধোঁয়ার কুয়াশা তাকে লুকিয়ে রাখতে পারে। সে দড়ি খুলল। বস্তা খুলতেই তার নিঃশ্বাস আটকে গেল। ভেতরে প্লাস্টিকে মোড়া নোটের বান্ডেল। কাপা হাতে সে একটা খুলল। 500 টাকার নতুন নতুন নোটের বান্ডিল দেখে তার চোখ ধাঁধিয়ে গেল। সে হাঁটু গেড়ে বসে পড়ল, হাত দিয়ে নোটগুলো ছুঁয়ে দেখল। এটা কি সত্যি? সে নিজেকে প্রশ্ন করল। তার হাত কাঁপতে লাগল। চারপাশে তাকালো, কেউ দেখছে না তো? কিছুক্ষণ পর গভীর নিঃশ্বাস নিয়ে সে নিঃসিদ্ধান্ত নিল। বস্তাটা আবার বেঁধে পিঠে তুলে নিল আর ঝুপড়ির দিকে রওনা দিল। পথে প্রতিটি শব্দ তাকে সন্দেহর মতো লাগছিল। কুকুরের ডাক, কারো কথা বলার আওয়াজ। বাড়ি পৌঁছে সে ঝুপড়ির দরজা ভেতর থেকে বন্ধ করল। বস্তাটা কোণে রেখে চাটাই দিয়ে ঢেকে দিল। সেলিমের হৃৎপিণ্ড এমনভাবে ধড়কাচ্ছিল যেন বুক থেকে বেরিয়ে আসবে। বারবার সে ঝুপড়ির দরজা দিয়ে উকি মারছিল, কেউ পিছু নিয়ে আসেনি তো? যখন নিশ্চিত হল আশপাশে কেউ নেই, তখন সে ধীরে ধীরে বস্তার কাছে বসল। হাত কাঁপছিল, তবু সাহস জুটিয়ে দড়ি খুলল। বস্তা খুলতেই ভেতরের ঝলকানি তার চোখ ধাঁধিয়ে গেল। নোটের বান্ডিলগুলো এক একটা নতুন। সেলিম একটা বান্ডিল তুলে গুনতে শুরু করল। গুনতে গুনতে তার ঠোঁট শুকিয়ে গেল। শুধু একটা বান্ডিলে লাখ টাকা। সে হিসেব করল, কমপক্ষে 30-40 কোটি টাকা তো হবেই। এটা ভেবে তার মাথা শূন্য হয়ে গেল। এত টাকা কোনো সাধারণ মানুষ ফেলে যেতে পারে না। সে বড়বড় করে বলল। তার ভেতরে ভয়ের ঢেউ উঠল। এটা কি কোনো বড় মানুষ, নেতা বা গুন্ডার? যদি তারা খুঁজতে শুরু করে, তাহলে কি হবে? এই ভয়ে তার শরীর ঘামে ভিজে গেল। সেলিম বান্ডিলগুলো আবার রেখে দিল। বস্তা বেঁধে মাটিতে বসে পড়ল। মাথা ধরে ভাবতে লাগল। মনি একদিকে খুশি ছিল যে বছরের পর বছর ধরে চলা দারিদ্র্য এবার শেষ হবে। চিকিৎসা করাতে পারবে, নতুন বাড়ি বানাতে পারবে, সম্মানে জীবনযাপন করতে পারবে। কিন্তু অন্যদিকে ভয় তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। যদি কেউ জানতে পারে, তাহলে লোকে তাকে চোর বলবে, পুলিশ ধরে নিয়ে যাবে, বা আসল মালিক এসে হাজির হবে। সারা রাত সে জেগে রইল, নিজেকে সান্ত্বনা দিল, যদি কাল শুধু একটা বান্ডিল নিয়ে চিকিৎসা করাই, তাহলে কে জানবে। ডাক্তার প্রথমবার তাকে সম্মান করে বসালো, ওষুধ দিল আর বলল, চিকিৎসা সম্ভব। বহু বছর পর সেলিমের মুখে একটা সত্যিকারের হাসি ফুটল। সে বুঝল এই সম্পদ তার জন্য একটা পরীক্ষা, নয়তো এটা কোনো বরদান নয়। পরের দিন সেলিমের জন্য একটা নতুন সকাল হয়ে দাঁড়ালো। বহু বছর পর সে আয়নায় নিজেকে ভালো করে দেখল। মুখটা দুর্বল ছিল, কিন্তু চোখে এখন আশার ঝিলিক ছিল। সে ভাবল, যদি বুদ্ধি করে কাজ করি, তাহলে সব বদলে যেতে পারে। প্রথমে সে তার ঝুপড়ি মেরামত করালো। বস্তা থেকে কিছু টাকা বের করে মজুর ডাকল আর ছাদ বদল করিয়ে নিল। কয়েকদিনের মধ্যে বাড়ির দুর্গন্ধ আর স্যাঁতস্যাঁতে ভাব কমে গেল। পাড়ার লোকেরা অবাক হয়ে গেল, আরে এই কবাড়ি বিননেওয়ালা হঠাৎ কিভাবে বদলে গেল। কয়েক সপ্তাহ পর সে পরবর্তী পদক্ষেপ নিল। গ্রামের মূল রাস্তায় একটা ছোট মুদির দোকান খুলল। প্রথম দিন শুধু ডাল, চাল, নুন রাখল। নিজে দোকানে বসল, আগতদের হাসি মুখে সালাম দিল। শুরুতে লোকেরা ইতস্তত করল, কিন্তু ধীরে ধীরে আসতে শুরু করল। দোকান চলতে লাগল। আটার বস্তা, তেলের ডিব্বা, মশলা, সাবান সব কিছু বিক্রি হতে লাগল। সেলিম পুরো সময়টা খুব সতর্কতা অবলম্বন করল।
তার কাছে হঠাৎ আসা সম্পদ কোনো রহস্যের চেয়ে কম ছিল না, কিন্তু সে কখনো এর প্রদর্শন করেনি। সে জানত যদি একটু চমকদমক দেখায় তাহলে লোকে প্রশ্নের বন্যা বইয়ে দেবে। তাই বাইরে থেকে সে এখনও সেই সরল দোকানি ছিল যে প্রতিটি গ্রাহককে হাসি মুখে বলতো, কি লাগবে ভাইয়া? কিন্তু ভেতরে ভেতরে সে জানত তার পুরানো বস্তায় এত পুঁজি লুকানো আছে যে শুধু তার নয়, অনেক জীবনের দিশা বদলে দিতে পারে। মাঝে মধ্যে পাড়ার বুড়ো মহিলারা তাকে বলতো, সেলিম ভাইয়া, তুমি তো অনেক বদলে গেছ। সে শুধু হাসত, কিন্তু ভেতরে একটা মিষ্টি গর্ব উঠে আসত। আসলেই, কার না ভালো লাগে যখন দুনিয়া তোমার বদল দেখে? ধীরে ধীরে সে ব্যবসা বাড়াল। কয়েক মাস পর বস্তা থেকে আরও কিছু টাকা বের করে একটা ছোট গোডাউন শুরু করল। মাল পরিবহনের জন্য একটা পুরনো ট্রাক কিনল। আর এখন শুধু বিক্রেতা নয়, সরবরাহকারী হয়ে গেল। গ্রামের লোকেরা তাকে এখন সেলিম লাল বলে ডাকতে লাগল, যেন সে কোনো বড় ব্যবসায়ী। কিন্তু এই অগ্রগতির মাঝেও একটা ভয় তার ভেতরে সবসময় জাগ্রত ছিল। রাতে যখন সে বস্তার কাছে বসত, তখন ভাবত, যদি কোনোদিনই রহস্য ফাঁস হয়ে যায়, যদি আসল মালিক সামনে এসে দাঁড়ায়। পরক্ষণেই নিজেকে সান্ত্বনা দিত, না, এটা আমার ভাগ্যের পুরস্কার। আমি বছরের পর বছর অসহায়তা সহ্য করেছি। এটা আমার পরিশ্রমের ফল, কারও হক ছিনিনি। সময়ের সাথে সেলিমও নিজে বদলে গিয়েছিল। যে মানুষটা একসময় ভিড়ের মধ্যে মাথা নিচু করে হাঁটত, এখন সোজা হাঁটত, আত্মবিশ্বাসে ভরা। তার কণ্ঠে আর দ্বিধা ছিল না, ছিল স্থিরতা। দিনে সে দোকান সামলাত, সন্ধ্যায় গোডাউন দেখত, আর রাতে বস্তার কাছে বসে পরের দিনের পরিকল্পনা করত। সে এখন তার পুরনো সেলিমকে অনেক পেছনে ফেলে এসেছিল, কিন্তু এটাও সত্যি যে অগ্রগতির মাঝেও তার ভেতর একটা শূন্যতা এখনও গুনগুন করত। এক সন্ধ্যায় যখন সে ক্লান্ত হয়ে দোকান বন্ধ করে ফিরল, তখন দরজায় দুটো চেনা কিন্তু অনেক দিনের দূরে চলে যাওয়া মুখ দাঁড়িয়েছিল। তার স্ত্রী আনিতা আর 2 সন্তান। বাচ্চারা এখন বড় হয়ে গেছে, কিন্তু তাদের মুখে দ্বিধার লজ্জার ছায়া ছিল। আনিতার চোখ ছিল ভেজা। সালিম, সে ধীরে বলল, আমাদের ভুল হয়েছিল, পরিস্থিতি আমাদের বাধ্য করেছিল। তোমাকে ছেড়ে যাওয়াটা ঠিক ছিল না। সেলিমের পা যেন মাটিতে গেঁথে গেল। এক মুহূর্তের জন্য সময় থেমে গেল। তার মনে পড়ল সেই দিনগুলো যখন অসুখ তাকে ভেঙে দিয়েছিল। বাড়িতে খাবার কিছুই ছিল না, আর আনিতা বলেছিল, আমি এসব আর সহ্য করতে পারি না, আর বাচ্চাদের নিয়ে চলে গিয়েছিল। সেই রাতেই সেলিমের সব কিছু ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। এখন সেই আনিতা তার দরজায় দাঁড়িয়ে। বাচ্চারা এগিয়ে এসে বলল, বাবা, আমাদের মাফ করে দাও, আমরা এখন তোমার সাথে থাকতে চাই। সেলিমের হৃদয় কেঁপে উঠল। এক সন্ধ্যায় সে বাড়ির উঠোনে চা খাচ্ছিল। ভেতরে টিভিতে খবর চলছিল, সাধারণ রাজনৈতিক বকবক, যা সে এখন আর মন দিয়ে শুনত না। হঠাৎ অ্যাঙ্কারের কণ্ঠ জোরে হল, ব্রেকিং নিউজ, বিধায়কের বাড়িতে চুরি। সেলিমের হৃদয় ধক করে উঠল। অ্যাঙ্কার বলে চলল, একজন চোর বিধায়কের বাড়ি থেকে টাকা চুরি করে পালাচ্ছিল। পুলিশ তাকে তাড়া করলে সে টাকাগুলো কোথাও লুকিয়ে ফেলেছে, যা এখনও পাওয়া যায়নি। পুলিশ তাকে খুঁজছে। সেলিমের হাত কাঁপতে লাগল, তার মাথায় বিদ্যুৎ খেলে গেল। বস্তাটা সেই বস্তা, অ্যাঙ্কার বলে চলল। কয়েকশো কোটি টাকা এখনও নিখোঁজ। ছোট ছোট বান্ডিল হয়তো কখনো পাওয়া যাবে না, তবে তদন্ত চলছে। সেই বাক্য তার কানে বাজতে লাগল। ছোট ছোট বান্ডিল হয়তো কখনো পাওয়া যাবে না, মানে হয়তো তার বস্তাটা এখনও নিরাপদ। কিন্তু এর সাথে একটা ঠান্ডা ঢেউ তার শিরায় দৌড়ে গেল। যদি কেউ জানতে পারে, যদি পুলিশ দরজায় এসে হাজির হয়? সেই রাতে সে পুরোটা করবট নিয়ে কাটাল। সকালে দোকানে তার মন ভ্রান্ত ছিল। গ্রাহকরা কথা বলছিল, আর সে খোলা মনে উত্তর দিচ্ছিল। মনে শুধু গণিত চলছিল, যদি সব লুকিয়ে রাখতে পারি তাহলে বেঁচে যাব, কিন্তু যদি রহস্য ফাঁস হয়ে যায় তাহলে সব শেষ। সন্ধ্যায় ফিরে এসে সে আবার বস্তা খুলল। নোটগুলো তখনও ঝকঝক করছিল, কিন্তু এখন সেই ঝকঝকে তাকে ভয়ঙ্কর লাগল, যেন নোটগুলোর চোখ আছে যা তাকে ঘুরে দেখছে। সেলিম বান্ডিলগুলো ফিরিয়ে রাখল আর নিজেকে বলল, এই সম্পদ আমাকে বাঁচাতেও পারে, আবার ধ্বংসও করতে পারে। সেই দিন থেকে সে একটা প্রতিজ্ঞা করল, আর কোনো তাড়াহুড়ো নয়। অল্প অল্প টাকা বের করবে, ধীরে ধীরে খরচ করবে, যাতে কারো সন্দেহ না হয়।
কিন্তু তার হৃদয়ে একটা নতুন ক্ষত তৈরি হয়েছিল। প্রতিবার নোট গুনলে তার হাত কাঁপত। তবু জীবন চলতে থাকল। এরই মধ্যে একদিন পাশের গ্রাম থেকে একজন লোক মাল কিনতে এলো। তার সাথে ছিল তার বোন সালোনি, সাদাসিদে। 2 বছর আগে সে তার স্বামীকে অসুখে হারিয়েছিল এবং এখন ভাইয়ের সাথে কাজকর্ম সামলাচ্ছিল। সেলিম যখন প্রথমবার তার সাথে কথা বলল, তখন এক অদ্ভুত শান্তি অনুভব করল। সালোনির কথায় কোনো ভান ছিল না, কোনো স্বার্থ ছিল না। সে সেলিমকে ব্যবসায়ী হিসেবে নয়, একজন মানুষ হিসেবে দেখত। ধীরে ধীরে সে দোকানে আসতে লাগল, কখনো ভাইয়ের সাথে, কখনো একা। প্রতিবার তার কথার মধ্যে একটা সহজ বিনয় ছিল, যা সেলিমের দিনের ক্লান্তি দূর করে দিত। একদিন সালোনি হেসে বলল, আপনি খুব পরিশ্রমী সেলিমজি, গ্রামে সবাই আপনার সম্মান করে। সেলিম সেই মুহূর্তে শুধু হাসল, কিন্তু তার ভেতরে একটা অচেনা অনুভূতি জাগল। হয়তো টাকা মানুষকে নিরাপদ করতে পারে, কিন্তু কারো আপনত্বই তাকে বাঁচিয়ে রাখে। যখন সালোনি হেসে বলল, আপনি খুব সম্মানিত মানুষ, তখন সেলিমের ভেতরে যেন কিছু গলে গেল। বহু বছর পর কেউ তাকে সম্মান দিয়েছিল, তাও একজন সুন্দরী নারী। তার বুকে যেন একটা শীতলতা নেমে এলো। ধীরে ধীরে তাদের মধ্যে একটা নরম সম্পর্ক গড়ে উঠল। সালোনি শুধু শুনত না, সে বুঝত। যখন সে সেলিমের অতীত জানল, তখন সে দুঃখ প্রকাশ করল না, বরং তার চোখে তাকিয়ে বলল, যা গেছে তা সময়ের পরীক্ষা ছিল। এখন জরুরি যে তুমি এগিয়ে যাও। এই কথাগুলো সেলিমের ভেতরে যেন একটা নতুন প্রদীপ জ্বালিয়ে দিল। কয়েক মাস পর সে একটা সিদ্ধান্ত নিল, সে সালোনির সাথে বিয়ে করবে। গ্রামে এই খবর শুনে নানা কথা শুরু হলো। কেউ ব্যঙ্গ করল, কবাড়ি বিনে নেওয়ালা এখন নতুন বউ আনবে। কেউ হেসে বলল, চলো, এই বেচারার জীবনে এখন আলো এলো। সেলিম কোনো কথার জবাব দিল না। সে জানতই বিয়ে শুধু সঙ্গী পাওয়ার জন্য নয়, নিজেকে নতুন জীবন দেওয়ার জন্য। বিয়েটা খুব সাদাসিধে হলো, না ব্যান্ডবাজা, না ভোজের ভিড়, শুধু দুজন সাক্ষী, কিছু ফুল আর দুটো হৃদয়ের নতুন শুরু। সালোনির আগমনে সেলিমের বাড়ি যেন নিঃশ্বাস নিতে শুরু করল। যখন সেলিম ক্লান্ত হয়ে দোকান থেকে ফিরত, সালোনি হাসি মুখে দরজা খুলত। সেই হাসি না ছিল দামি, না ছিল কৃত্রিম। এই ছোট ছোট জিনিসগুলো সেলিমকে সেই শান্তি দিল যা কোনো সম্পদে কিনা যায় না। তবুও যখন রাত গভীর হতো আর সালোনি ঘুমিয়ে পড়ত, সেলিমের মন আবার সেই বস্তার কাছে চলে যেত। সেই বস্তা তাকে চিন্তামুক্ত হতে দিত না। প্রতিবার নোটের ঝলকানি তাকে মনে করিয়ে দিত, এই সম্পদ পবিত্র নয়। সে ভাবত, যদি এই টাকা কোনো অপরাধের সাথে জড়িত থাকে, তাহলে এটা দিয়ে আমি শান্তি পাব কি করে? এই চিন্তাগুলো ধীরে ধীরে তাকে একটা বড় সিদ্ধান্তের দিকে নিয়ে গেল। সেলিম ঠিক করল, এই টাকার শুধু তার থাকবে না, এটা অন্যদের কাজে লাগবে। তাকে ভালো করে মনে ছিল, দারিদ্র্য কিভাবে মানুষের সম্মান পর্যন্ত কেড়ে নেয়। সেই তিরস্কার, সেই উপেক্ষা, সেই দিন যখন ক্লিনিকের কর্মচারী তাকে ঘৃণার দৃষ্টিতে দেখত, সেই সব এখনও তার স্মৃতিতে জীবন্ত ছিল। এক সকালে সে প্রথম পদক্ষেপ নিল। গ্রামের পুরানো মসজিদটি বৃষ্টিতে টপকাত, নামাজিরা প্রায় ছাতা নিয়ে ভেতরে যেত। সেলিম চুপচাপ চাঁদা দিতে শুরু করল। যখন পর্যাপ্ত টাকা জমা হলো, তখন সে তার নাম সামনে রাখল। গ্রামে হইচই পড়ে গেল, যে সেলিম কচড়া বিনত, তার এত টাকা কোথা থেকে এলো? কেউ ব্যঙ্গ করল, কেউ সন্দেহ প্রকাশ করল হয়তো জুয়ায় জিতেছে। কিন্তু যখন মসজিদের দেয়াল উঠতে লাগল, তখন সেলিমের নিয়ত পরিষ্কার হয়ে গেল। লোকেরা দেখল, সে দেখানোর জন্য নয়, সত্যিকারের মন থেকে সাহায্য করছে। ধীরে ধীরে সমালোচনা থেমে গেল, আর গ্রামের লোকেরা তাকে সেলিম মিয়া বলে সম্মান দিতে শুরু করল। যে মানুষটাকে একসময় সমাজ তাচ্ছিল্য করেছিল, সে এখন সমাজের ভরসা হয়ে উঠল। সেলিম তার জীবনে আরেকটা বড় পদক্ষেপ নিল। এবার সে টাকা দিয়ে নয়, হৃদয় দিয়ে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিল। সেই ঘোষণা করল, আমি গ্রামে একটা স্কুল খুলব, যেখানে প্রতিটি গরিব বাচ্চা বিনা ফিতে পড়তে পারবে। লোকেরা প্রথমে ভেবেছিল এটা শুধুই একটা আবেগী বক্তব্য, কিন্তু যখন স্কুলের প্রথম ইট পড়ল, তখন সবাই বুঝল, সেলিম এখন শুধু ব্যবসায়ী নয়, গ্রামের পথ প্রদর্শক হয়ে উঠেছে। সালোনিও তার পাশে দাঁড়াল, কাঁধে কাঁধ মিলিয়ে। কিছু তরুণ শিক্ষক সামান্য বেতনে পড়াতে রাজি হল। কেউ বলল, এটা তো অলৌকিক ঘটনা। কেউ দোয়া দিল, আল্লাহ এমন মানুষদের সুস্থ রাখুন। সেলিম বাকি টাকা আরও ব্যবসায় লাগাল, আর এইভাবে সে সত্যি একজন ধনী মানুষ হয়ে উঠল। এখন তার আর সেই বস্তার প্রয়োজন ছিল না। তারা এত বেশি হয়েছিল যে সে এখন কোটি কোটি টাকার ব্যবসা করত। তবু সে আল্লাহর শুকরিয়া আদায় করত আর গরিবদের সাহায্য করত। সে তার প্রথম স্ত্রী আর বাচ্চাদের জন্য লন্ডনে একটা বড় বাংলো আর একটা হোটেল বানিয়ে দিল। তার প্রথম স্ত্রীও তার বাচ্চাদের নিয়ে সুখে থাকতে লাগল। যদি সেলিমের এই গল্প আপনাকে ভাবায় যে সত্যি অনুতাপ আর ভালো কাজের মাঝে মানুষের আসল লড়াই কি, তাহলে একটা লাইক দিন।
কমেন্টে বলুন যদি আপনি সেলিমের জায়গায় থাকতেন তাহলে কি করতেন। ভুল পথে পাওয়া টাকা দিয়ে করা ভালো কাজ কি সঠিক বলা যায়? আপনার মতামত আমাদের জন্য খুব মূল্যবান। আর হ্যাঁ, এমন হৃদয় ছোঁয়া গল্প দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন চালু করুন, যাতে পরের গল্পটা সরাসরি আপনার মোবাইল স্ক্রিনে পৌঁছে যায়।